জীবনে এমন কিছু সময় আসে, পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে। সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য, কখনো বা পরের জন্য। আমি জানি তোমরা বুঝতার, তবুও আমার মনে হলো তোমাদের কিছু বলা উচিত। কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আত্মীয়ের আনাগোনা শুরু হবে। কাল পরশুতে তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে। সম্পর্কের বদল ঘটবে, ধীরে ধীরে দায়িত্ব বাড়বে। আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি। একথা শুনে শারফাত চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকেই তাকালেন। শুদ্ধ ওইটুকু বলেই থামলো, তারপর পুনরায় বলল, কিছুদিন আগে ঐশ্বর্যর সঙ্গে কি ঘটেছে কারো অজানা নয়। মেয়েটা যে বেঁচে আছে, এটাই আমাদের কাছে বিশাল পাওয়া। তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী 3 মাস মেকআপ জাতীয় কিছু স্ক্রিনে ব্যবহার করতে পারবে না। এতে স্ক্রিনের নানান জটিলতা বাড়বে, ইনফেকশনও দেখা দিতে পারে। বিয়ে হচ্ছে বলে রিস্ক নেওয়া যাবেই না, নেওয়ার প্রশ্নই আসে না, কারণ সাজগোজের থেকে একটি জীবনের মূল্য অনেক। মোদ্দা কথা, বাড়ির 3 ছেলের বিয়ে একসাথে, 2 বউ সাজবে, আরেকজন সাজবে না। অথচ সে পাশাপাশি বসে থাকবে, সব রিচুয়াল একসাথে পালন করবে। তখন তার সাদামাটা লুকের ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে। রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে। ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর, তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টেবল নেই। তো আমি চাই তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়া বউ সাজো। মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না? স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না? বিয়ে তো পবিত্র বন্ধন। মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলেই বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয়। আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায়, আমরা অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। সবার যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে। মূলত এসব নানান কথা ভেবেই রুবাব বিয়েতে রাজি হচ্ছিল না। আবার বোনদেরও বলতে পারবে না বিশেষ একটি দিনে সাজগোজ না করতে। ঐশ্বর্য মেয়ে, তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল, কিন্তু শুদ্ধ থেমে যেতে শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধর দিকে। চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ঝাপসাই দেখলো। বয়সে বড় না হলেও উনি শুদ্ধর পা জড়িয়ে ধরে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন। ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল, সেটা দেখে সেমিন নন্দের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামনে নিলেন। তখন স্বর্ণ বলল, আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া। এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করিনি। ওসবে তেমন অভ্যস্তও নই। আমাদের শীতল সাজতে পছন্দ করে, তবে সেটাও সাধারণভাবে, লিমিট রেখে। ও তো ছোট মানুষ, পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে। শীতল সম্মতি সূচক মাথা নাড়ল, হাসি মুখে বলল, আমারও কোনো সমস্যা নেই। শুদ্ধ এবার শায়নের দিকে তাকাতে শায়ন হেসে ফেলল। ধীরে ধীরে পরোটা চিবাতে চিবাতে বলল, রুবাব যে আসলে গাধা সেটা আমরা সবাই জানি। এই সামান্য একটা ব্যাপারে ব্যারাখর কিছু দেখছি না। তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর, এ কথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারে। ঐশ্বর্যও তার নামের মতো সুন্দর, এ কথা সত্য। অ্যাক্সিডেন্টে যে একেবারে তার সৌন্দর্য ক্ষয়ে গেছে তাও নয়। তো এসব বালছাল না মাখলে আমার বউ বন্ধের কিচ্ছু আসবে যাবে না। তাছাড়া কেউ কেউ তো না সেজে আমাদের অবস্থা যাতা করে ফেলেছে। ভাই, তুই আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে 16-32 কিলো পূর্ণ করে ফেলেছিস। সাজগোজহীন রূপের যে এত পাওয়ার, সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছিস। শেষ কথাটা সে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসল। তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে পায়ে চিমটি কাটলো, থামলো না, বরং বলল, তাছাড়া বাসর ঘরে ঢুকে বউ আনবক্সিং করা আরেক প্যারা। সাজের ঝামেলা না থাকলেই বরং ভালো হবে। শায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাকারি দিলেন, বোঝালেন ওনার উপস্থিত আছেন এখানে। তবে ওনার গলা খাকারির শব্দে শায়ন থামলো না, ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যেই বলল, করছো কেন? এমন ভাব করছে যেন তুমি বউ আনবক্সিং করনি। তোমার জমজ ছানাপনা উড়ে উড়ে এসছে। সাফওয়ান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামাতেই বলছেন, যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করলে স্টকে থাকা বাকি বাঁশও অন্যের ঘাড়ে ঝুলিয়ে দেয়। তাদের কথা থামিয়ে এবার শারফাত চৌধুরী জানালেন উনি 14 নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন, অর্থাৎ হাতে আছে মাত্র 11 দিন। এই কদিনের মধ্যে সব আয়োজন করতে হবে। 3 ছেলের বিয়ে, কোনো কিছু কমতি রাখা যাবে না, যাতে কমতি না থাকে। এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন। নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো সাদাত চৌধুরীর সঙ্গে। উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন।
বিয়ের কার্ডও চলে এসেছে, আমন্ত্রণের কাজও শুরু হয়েছে। শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ছোঁচ উল্টে তাকালো। তখন শুদ্ধ চোখের ইশারায় বোঝালো রাতে বাইকে করে ঘুরবে। কথা শুনে শীতল কিছু বলল না, স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো। শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হলো। সব ফ্রেন্ডদের একে একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায়। অর্কের ফোন করে রিসিভ না করায় ভেতরে ঢুকতেই হলো। তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন, সবার খোঁজ খবর নিলেন। অর্কের খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। কাজের মেয়ে একগাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের উপর। অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ, পরে কথা বলে নিবে। বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে উঠতে গেলে তাকে থামিয়ে দিলেন, স্নেহের সুরে বললেন, শুদ্ধ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না। তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে। কোনো সমস্যা আন্টি? সমস্যা তো বটেই, আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে। কি হয়েছে ওর? এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, বলতো মেয়ে পছন্দ না। আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি, সব মিলিয়ে দুটোকে মানাবে বেশ, কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না। আমার জন্য? আমি ঠিক বুঝলাম না আন্টি। ওনার এবার ছেলের বয়সী সুতোর হাতটা টেনে দিলেন মমতাময়ী সুরে বললেন, আমি যে অর্কের স্টেপ মাদার তুমি তো জানো বাবা, তবে আমি কিন্তু নিজ হাতে ওকে মানুষ করেছি। আমার সঙ্গে ওর সম্পর্কটা ফ্রেন্ডলি, তাও জানো। কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই, এর জন্য তোমার হেল্প লাগবে। গত মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব, এর আগে বিয়েটা সারতে পারলে আমার যে খুশি আর কেউ হবে না। সুতোর মনে এবার খটকা লাগলো, বিশেষ করে কথা বলার ধরনে। কারণ স্বর্ণ, সায়ন আর শীতল শুদ্ধর বিয়ের কথা প্রায় জানাজানি হয়েছে, আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না। তাকে বলেছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে। আচ্ছা, উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন? শুদ্ধর ভাবনা শেষ হতে না হতে উনি বলছেন, শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা? তোমার বন্ধু কেমন তুমি তো ভালো করেই জানো। শুদ্ধ জবাব দিল না। অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতে শুদ্ধ উঠে দাঁড়ালো। অর্কের মায়ের উদ্দেশ্যেই বলল, ভেবে জানাবো। এই কথা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতে অর্ক হতবাক হয়ে বলল, আরে ভাই কি হয়েছে, রেগে আছিস কেন? শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসলো, শখকে পছন্দ করিস? সোজা সাপটা কথা বল। শখ? এর মধ্যে শখ এলো কোথা থেকে? যদি সৎ সাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস, সেখানে বসেই ফাইনাল কথা হবে। আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা হেচড়া করার দুঃসাহস দেখাস না। আসছি। এই কথা বলে শুদ্ধ বেরিয়ে গেল। তার কথার আগা মাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক। তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা। করুণ সুরে বলল, আর কতবার বলবো শখকে আমি সেভাবে কখনো দেখিনি। তোমার কসম, শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। তবুও কেন শুধু শুধু পাগল খেপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? তাছাড়া শুদ্ধই বা কি ভাবলো? ভুল কি করেছি? ঠিক ভুল যেটাই হোক, আমরা সন্ধ্যায় যাচ্ছি ব্যাস। তুমি বুঝতে পারছো না কেন? তোর বোঝার তুই বুঝ। আমি শখকে তোর বউ বানাবো। ওর মতো কিউট একটা মেয়ে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি। আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো? শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে। ধুর, ভাল লাগে না। এখন শুদ্ধকে বোঝাবো কি করে এসবের আগে পিছে আমি নেই? এই কথা বলে অর্ক দ্রুত পায়ে বের হলো। শুদ্ধর নাগাল পেল না, দিশেহারা হয়ে ছুটলো রুমের দিকে। চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপদের সঙ্গীদের। কামরান কল রিসিভ করলেও অ্যাড করলো হাসান, স্যান্ডি আর হাসানকে। কামরান তখন অর্কের চুপসানো মুখে দেখে বলল, কিরে মামা, সকাল সকাল খুব কষে গেলে, আসবে নাকি পানের বোটা নিয়ে? কামরানের কথা শুনে বাকিরা হাসলো। অন্য সময় হলে অর্ক ফাজলামো করতো, কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে। রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে। শখকে নিয়ে তার মনে যদিও সামান্যতম ফিলিংস থাকতো তাহলেও খুশিতে নাচত, কিন্তু সেরকম কিচ্ছু না। বরং মেয়েটার
বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল, তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরেছে বলে খুব খুশিও হয়েছিল। তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিটিভ। বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না, তাই তারাও এমন কিছু করতো না। সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। এক প্রকার লজ্জাও লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে সে শখকে নিয়ে মজা লুটেছে। আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকে শখকে পছন্দ করত। এখন দুই দিকে বিপদ। অর্ঘ্যকে অন্যমনস্ক হয়ে পায়চারি করতে দেখে তখন স্যান্ডি বলল, কি হয়েছে বন্ধু, এত টেন্স দেখাচ্ছে কেন? শুদ্ধ এসেছিল বিয়ের কার্ড দিতে, তো তা আমি ঘুমাচ্ছিলাম। মা আমাকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। শখ করে বিয়ের প্রস্তাব? শখ করে মানুষকে বাঘ পালতে দেখেছি, গাছ লাগাতে দেখেছি, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি তো। বাহ, ইউনিক ব্যাপার স্যাপার। বাল, মজা নিস না তো। এখন কি করবো বল? কামরানকে থামিয়ে এবার স্যান্ডি সিরিয়াস হয়ে বলল, কি হয়েছে ভাই, জেরে কাজ দেখি। শুদ্ধর বোন শখ আছে না, মম ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাও শুদ্ধর কাছে। এই কথা শুনে তিনজন একযোগে বলে উঠল, কি? কি? তারপর? তারপর আর কি, শুদ্ধ আজ সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বলল, সেখানে ফাইনাল কথা বলবে। এখন আমি কি করে বোঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নাই? এটা বলতে গেলে যদি রেগে যায়। এতে রাগার কি আছে? অবিবাহিত ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে, আন্টি যখন চাচ্ছেন তাহলে তোর সমস্যা কি? এমন তো না তোর জীবনে স্পেশাল কেউ আছে। শখ যথেষ্ট ভালো সেটা তুই আমরা সবাই জানি। চৌধুরী বাড়ির মেয়ে নিয়ে কটূক্তি করার প্রশ্নই আসে না। বড় কথা, পৃথিবীতে তুইও একমাত্র ছেলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে যাচ্ছিস। এত হাইপার হোস না। হাসানের কথায় যুক্তি আছে দেখে অর্ক বলল, কিন্তু আমার সমস্যা শখ নয়, শুদ্ধ। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে সম্পর্ক নষ্ট হয়, আর শুদ্ধর সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা ভাবতেও পারি না আমি। যারা সম্পর্কে যত্ন নিতে জানে না তাদের সম্পর্ক নষ্ট হয়। আমাদের শুদ্ধ কেমন জানিস না তুই? আমার মতে রাজি হয়ে যা, দিন শেষে ভালো একজন জীবনসঙ্গী পাবি। কিন্তু কোনো কিন্তু না, রাজি হয়ে যা। তোদের ছাড়া যাব না, কিন্তু মার খেলে তোদেরকে নিয়ে খাবো। সব কটা সন্ধ্যায় রেডি থাকবে, নো এক্সকিউজ। এভাবে বন্ধুদের সঙ্গে আরও টুকটাক কথা বলে অর্ক মায়ের কাছে গেল। মায়ের হাতের উপর হাত রেখে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে বলল, তুমি কি সিরিয়াস মম? ইয়েস মাই সন। খুশি হবে? ভীষণ। ভেবে বলো, আমি কিন্তু তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে থাকবো না। তোমরা কেউ আমাকে ঝগড়াঝাটির মধ্যে জড়াতেও পারবে না। জড়াবো না। তাহলে রেডি হও, আজই রিং পরিয়ে আসবো। ফল, মিষ্টি, জামা কাপড় যা যা লাগে সব নিতে হবে। ছেলের কথা শুনে অর্কের মা হেসে অর্কের চুলে এলোমেলো করে দিলেন। ছেলে ওনার কথায় রাখায় খুশি হয়ে কপালে চুমু এঁকে দিলেন। তারপর অর্ক রেডি হয়ে মাকে নিয়ে শপিং মলে গেল। মা ও ছেলে মিলে ঘুরে ঘুরে শপিং করলো। ঘুরতে ঘুরতে হঠাৎই শুদ্ধর সঙ্গে দেখা হলো। শুদ্ধ তখন জুয়েলার্সের দোকান থেকে বেরিয়ে হচ্ছিল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে মূলত নতুন বইয়ের জন্য বানাতে দেওয়া গয়নাগুলো নিতে এসেছিল। শুদ্ধ রাগলো না, হাসি মুখে চুপচাপ কথা বলল। তাকে স্বাভাবিক দেখে অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচল। মায়ের দিকে একবার তাকালে অর্কের মা হাসি মুখে বললেন, সন্ধ্যায় আসছি তাহলে। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক এবার চোখ সরল না, বরং হাসি মুখে সম্মতি সূচক মাথা নাড়ল। শুদ্ধ নিজেও হেসে তার বাঁ কাঁধে হাত রেখে ছোট্ট করে জবাব দিল, আয়। তারপর বিদায় নিয়ে বের হতে গেলে অর্কের মাকে দোকানি বলতে শুনল, আমার ছেলের হবু বউয়ের জন্য রিং আর গলার চেন দেখবো। শুদ্ধ আর না নিজের কাজ ছেড়ে বাড়ির পথে রওনা হলো। যেতে যেতে শারাফাত ও সাফান চৌধুরীকেও বাসে ফেরার কথা জানিয়ে নিজেও বাসে ফেল। শুদ্ধ বাড়ি গিয়ে সর্বপ্রথম শখকে ডাকলো। ডাক শুনে শখের সাথে বাকিরাও এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। তখন শুদ্ধ মায়ের হাতে আগে সমস্ত গয়না তুলে দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যায় অর্কের মা বাবা শখ আর অর্কের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। অর্ককে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলার নেই। আজ সকালে আমাকে জানিয়েছিল, আমি বাসায় আসতে বলেছি।
বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিক। তাছাড়া এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে বসে থাকলে চলবে না। জীবন কারো জন্য থেমেও থাকে না, বরং অল্পতে বেঁচে গেছি বলে লাখ লাখ শুক্রিয়া। একথা বলে শুদ্ধ গলার স্বর খানিকটা নরম করে বোনকে ইশারা করে পাশে বসালো। তারপর বলল, এবার বল তুই কি চাস? তুই হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তোর বিয়ের জন্য আমাদের কোনো তাড়া নেই, আমাদের কাছে তোর সিদ্ধান্ত সবার আগে। তুমি আর সায়ন ভাইয়া যা ভালো বুঝবে। এটা কোনো কথা না, সংসার করবি তুই। তোর যদি মনে হয় অর্ক ছেলে হিসাবে পছন্দসই, তাহলে কথা এগোবো, নয়তো তারা এলে সুবিধা মতো কিছু একটা বলে পাঠিয়ে দেব। শখ এই ব্যাপারগুলোতে খুব লজ্জা পায়। নিজের বিয়ের কথা মুখ ফুটে বলা যায়, তবু সে বলল, তোমরা আমাকে সবসময় বেস্ট জিনিসটাই দিয়েছো, এবারও। শুদ্ধ এবার মা চাচাদের থেকেও মত জানতে চাইলো। ওনারা মা, ওনাদের মত না জরুরি। ওনারা এক বাক্যে বলে দিল অর্ককে ভীষণ পছন্দ। তার বিশেষ গুণ, সে ভদ্র, সভ্য, শিক্ষিত, কর্মঠ ছেলে, দেখতেও সুদর্শন। সায়ন জানালো ছেলে হিসেবে ছেলেটা ভালো, সব দিক দিয়ে শখের সঙ্গে যায়। এত এত কথার মধ্যে শীতল হঠাৎ নখ কাটতে কাটতে শুদ্ধর দিকে প্রশ্ন ছুড়ল, সবার আগে আপনি আপনার মতো জানান, কারণ বন্ধুটা কিন্তু আপনার। সে ভালো হলেও আপনার বন্ধু, নেশাখোর হলেও। তবে দুজনেই যদি এক ঘাটের মাঝি হন, তাহলে আমরা মেয়ে দিব কিনা সেটা ভেবে দেখব। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো তার থেকে 3 হাত দূরত্বে সোফার হাতলে বসা শীতলের দিকে। শীতল ভেবেছিল ধমক দিবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ বলল, একসাথে চলি, একই পেশায় আছি, যথেষ্ট লয়াল। বন্ধু হিসেবে যেমন বেস্ট, বোন জামাই হিসেবেও বেস্ট হবে ইনশাল্লাহ। শীতল মজা করলো। শুদ্ধ তার কথাকে সম্মান করে সুন্দরভাবে জবাব দিল, কেননা মা চাচিদের মতো সেও এখন চৌধুরী বাড়ির বউ। তার মত বা সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। স্বামী যদি বউকে সম্মান না করে, তাহলে অন্যরাও করবে না। শুদ্ধর মনোভাব বুঝে চৌধুরী গিন্নিরা একে অপরের মুখ সহসে করলো। খুশিও হলো। তারপর শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। এই তাকানোর মানে বুঝে শীতলও সুযোগ বুঝে হাঁটা দিল রুমের দিকে। একমাত্র বর বলে কথা, তার ডাক কি অমান্য করা সাজে? এরপর সময়টা যেন দ্রুতই কেটে গেল। সন্ধ্যার পর কামরান, স্যান্ডি, হাসান, অর্ক ও তার বাবা মা এলো। এক একজনের এক এক কাহিনীতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। মেয়ে দেখা নিয়ে বাড়াবাড়ির কোনো আয়োজন করা হয়নি। হঠাৎ বেড়াতে এলে যেমন গল্প আড্ডা, ঠিক তেমনই। এতে সব কিছুটা হলো স্বস্তি পেল। না চাইতো অর্কের সাথে 2-1বার চোখাচোখি হলো। দু পরিবারের উপস্থিতিতে রিং আর চেইন পরানো হলো। অর্কের মা খুব করে ধরলেন শুদ্ধদের সঙ্গে শখ ও অর্কের অনুষ্ঠানটাও সেরে ফেলার জন্য। জোর গলায় বললেন ওনাদের কোনো দাবি নেই, বরযাত্রী 20 জনের বেশি আসবেই না, ওনারা সামনের মাসে চলে যাবে, তাই এই তাড়াহুড়ো। তাছাড়া অর্ককে একা রেখে গেলে উনি চিন্তায় থাকবে, শখ থাকলে আর কোনো চিন্তাই থাকবে না। অজ্ঞত 2 পরিবারের মিলে রাজি হয়ে গেল। ওনাদের কথার মাঝে সবাই হৈ হৈ করে ছাদে গেল। উদ্দেশ্য হলো অর্ক আর শখকে সুযোগ করে দেওয়া। তবে সবাই গেলে তো আর হবে না, তাই দোতলা অবধি গিয়ে বাকিরা ঢুকলো শুদ্ধ রুমে। অর্ক ঢুকতে গেলে শীতল তখন শখের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ভাইয়া আপনি আমার সাথে ছাদে আসুন, আজ আমাদের বাড়ির চাঁদ দেখবেন। সবচেয়ে সুন্দর চাঁদ, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অর্ক শীতলের কথা মানে বুঝে নিঃশব্দে হাসল। শখ গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে দেখলো মাছ সিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে। যাক, এসেছে তাহলে। ভয় আর একটু হলে জ্ঞান হারাতো সে। শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধর বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার অবস্থা দেখে শুদ্ধ আর কিচ্ছু বলল না, কারণ সে পাঠিয়েছিল শখ অর্ককে কথা বলার সুযোগ করে দিতে। তবে সাহসের জাহাজ ব্যাঙ্গাচির ভিতর রূপ দেখে খোঁচা মারতে ভুলল না। অতঃপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে লাগলো। হাতে গোটা দিন নাকি তাড়াতাড়ি কাটে। 3 জোড়া বিয়ের জন্য যতটা না ব্যস্ততা ছিল, সেটা আরও দ্বিগুণ হলো।
তিন ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করলো। পুরো চৌধুরী নিবাসের ডেকোরেশনের জন্য লোকবল বাড়িয়ে দিল। এতে কাজও এগোতে থাকলো। বিয়ের কার্ডও বিরানো শেষ। বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না। শুদ্ধ ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেলল। মজার ব্যাপার হচ্ছে বরদের পছন্দের রং অনুযায়ী সিলেক্ট করা হয়েছে 4 বইয়ের লেহেঙ্গা, আর বউদের পছন্দের প্রাধান্য দিতে সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি। আজ 12 নভেম্বর। দেখতে দেখতে কেটে গেছে মাঝখানে কয়েকটা দিন। আগামীকাল 4 দম্পতির গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। আয়োজনের কাজ প্রায় শেষ। চৌধুরী নিবাস সেজেছে অন্য রূপে। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটি। আজ বিকেল থেকেই আত্মীয়রা আসতে শুরু করবে। বিয়ের আয়োজন দেখতে নিকট আত্মীয়রা এমনিতেই আসে। অন্তরে বিষ রেখে মুখে মধু মিশিয়ে স্বর্ণ শীতলের সৌভাগ্যের প্রশংসা করে। বাড়ির সকলে সব শুনো, তবে বাইরে কারো কথা পাত্তা দেয় না। এখন বাজে বিকেল 4টা। ড্রয়িং রুমের সোফায় 4 হাত পা ছড়িয়ে টিভিতে সিরিয়াল দেখছে শীতল। পাকিস্তান এই সিরিয়ালটা খুবই ভালো লাগে তার। বিশেষ করে সিরিয়ালের নায়কের গ্যাস দাঁতটা খুব বেশি পছন্দ। হিরো যখন কথা বলে বা রোমান্স করে সেও মিটিমিটি হাসে। টিভিতে চুপচুপ করে একবার দেখে আবার সেই পর্বটা ফোনেও দেখে। টেনে টেনে রোমান্সটুকুই দেখে। এইটা হচ্ছে গোপন তথ্য, যদিও জানে না কেউ। এই যে এই সময় ড্রয়িং রুমে কেউ থাকে না দেখে সে সিরিয়ালটাই দেখছিল। কিছুক্ষণ আগে খেয়ে নিয়ে এত কেনাকাটা করে সে শুদ্ধ বাসায় ফিরেছে, দেখেছেও তবু ওঠেনি। শেষ করেই উঠবে ভেবে গাঢ় হয়ে বসে আছে। তাকে টিভি দেখতে দেখে সেমিন শুদ্ধর খাবার গুছিয়ে রুমেই চলে গেলেন। সব দুপুরে খেয়ে এতক্ষণ নিজের রুমে বসেই পড়ছিল। এক টানা অনেকক্ষণ পড়ায় মাথাটা কেমন ঝিমঝিম করছিল, বিধায় এসে বসলো। এক কাপ চা খেয়ে মন্দ হয় না ভেবে উঠতে গেলে সিরাত হুড়মুড় করে এসে এক ঝুড়ি ফল তাকে খেতে দিল। অর্কর অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন, এখনো আছে। এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে। শীতল কিভাবে যেন শখে আর চোখে একবার দেখে টিভির দিকে তাকালো। তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলা, বুঝলে আপু, তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম। শখ থোকা থেকে আঙুর ছিঁড়ে পানির ভর্তি বলে রাখতে রাখতে বলল, কেমন লস? অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনেও পূরণ হবে না। কি শখ শুনি? দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তোর শখ পূরণ করে। তা বলতো শুনি, কি শখ তোর? শীতল ফলের ঝুড়ি থেকে বড় সড়ো আঙুরের থোকা তুলে নিল, মুখের উপর থোকাটা ঝুলিয়ে বলল, তোমার ভাই ভালো মানুষ হলে বাসর রাতে আমি এভাবে শুয়ে আঙুর খেতাম, আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম, শালা নাচ, শালা নেচে আমার মুড ঠিক কর। শীতলের কথা শেষেতে শখ বিস্ময় নিয়ে তাকালো। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকে নিচু স্বরে বলল, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে হঠাৎ বিড়বিড় করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলল, পাগল হলে নাকি আপু? কেউ না মরতেই কি সব বলছো, আগে মরতে তো দাও। সব কিচ্ছু বলো না। একবার শীতলের দিকে তাকে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে শীতল ডাইনিং টেবিলের দিকে তাকাতেই দেখলো শুদ্ধ খাবার খাচ্ছে, শান্ত ধীর গতিতে। খাবার চিবাতে চিবাতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা দেখে সব আস্তে করে কেটে পড়লো। আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল, ও হ্যালো, এদিকে আসুন। শীতল গেল, তাকে পাশে বসতে ইশারা করলে বসলো। মার খাওয়ার ভয়ে আগে ভাগেই সরি বলল। শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরলো। শীতল বলল, খেয়েছি আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলছেন। বেশ করছি, হাড় গিলে টাইপ। স্লিম বউ লাগবে না আমার, জড়িয়ে ধরে শান্তি নেই আমার, দরকার গোলুমোলু বউ। এখন যেমন আছে একদম পারফেক্ট। বিশাল বহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে দেওয়া ভঙ্গিতে বসে আছে ইয়াসের। এলোমেলো পরনের বেশভূষা, তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুমজির ভ্যাবসা গন্ধ। টিভি চলছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে।
খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কালসার মৃত ও জীবিত মানুষের লাশ। এত কষ্টের গড়া পাপের রাজ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারলো না বলেও ভুল হবে, বলা বাহুল্য করলো না, কারণ সে নিজে পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এ পৃথিবীতে টাকাই সব, টাকাই মানুষের জীবনের সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকে টাকায়, যার টাকা আছে সে হচ্ছে রাজা। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধারিনি কখনো, পাপ পুণ্যের হিসেব কষেনি। কেন কষবে? টাকায় তার পকেট গরম, যা মন চেয়েছে করেছে। শরীরে চান পড়লে টাকা ছিটালে কত মেয়ে দেশ বিদেশে যখন যা নজর এসেছে দখলে রেখেছে। শুধু দখল করতে পারলো না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গোহারান হারিয়ে দিয়েছে। কত জেদ ভাবা যায়। সে কেবল ছুঁয়েছে বলে তার ছোঁয়া মুছতে হসপিটালে শুদ্ধর নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথাও ইয়াসির নামের ছায়াটাও না থাকে। সবাই তাকে বলে মাফিয়া, পাশা, নিষ্ঠুর। তাহলে এই মেয়ে কি? সে তো বুলেট না ছুঁড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে, এমনভাবে তাকে ভেঙেছে সে দ্বারা তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। এসব ভেবে সে সোফায় মাথা এড়িয়ে দিল, সিলিংয়ের দিকে তাকে তার ছেলের হাসি হাসল। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নিল। ফ্রেমটিতে দুটো ছবি রাখার কেস রয়েছে। ডান পাশের কেসে তার মায়ের ছবি, আর আরেকটাতে শীতলের। নেশা করে চোখে ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হাউ মা করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই। সে এবার শীতলের ছবির দিকে তাকালো, হাসল, তারপর বিড়বিড় করে বলল, শখের পুরুষ খুন করলো মাপ, তাই না বাবুই? যত দোষ সব আমাদের মতো হতবাগা। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে, অথচ সুন্দর খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায়ের সাজা কি আমাদেরই প্রাপ্য? এ কথা বলে ইয়াসির থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগোরের মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবে করা যেন শুদ্ধই ইগোরকে মেরেছে, কিন্তু শীতল দেখে কিয়ৎকাল চুপ ছিল। 1.5 ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। এই কথা শুনে কে বলবে এই মেয়েটাই চৌধুরীদের ছোট কন্যা? ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে? কি অদ্ভুত! বয়সের ছোট মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসার মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা না দেখা। সে হাসল। বড্ড লোভ হলো পাজি মেয়েটা, কেন যে তাকে এক ফোঁটা ভালোবাসা ফিক্কি দিল না দেওয়াতে আজকে নেশায় টাল হয়ে মায়ের কাছে অভিযোগে পয়সা খুলে বসল। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না বেজে সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই মম। সবাই মুখেই বলে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, কিন্তু প্রকৃতপক্ষ তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে, সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগে কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে লেপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই, ভালোবাসার মানুষ চাইতে নেই। আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু কিন্তু বিলেনকে তো আর কেউ একবারই ভালোবাসে না, এতে চায় না। পূর্ণতার যুদ্ধ ঘোষণা করে লড়াইতে নামে না, অথচ বিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত। এটা কেউ দেখে না, বুঝে না। ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে, আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনের তো মন থাকে, মন বলে, প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুকে আগলে রাখতে। কিন্তু
নিষ্ঠুর পিওরাও ওই পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরানো পিওকে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে, তখন আমাদের নাম রচিত হয় বিলেন নামে। এই সমাজের মানুষগুলো শুধু পারেই আঙুল তুলে তীরবিদ্ধ করতে পারে। এতে রক্ত জ্বললো নাকি পুরনো দগদগে গা পুনরায় দগদগে হলো কেউ দেখে না, কেউ দেখে না।